প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকে আমরা শিখব ছত্রাক গঠিত রোগ, দাঁত রোগ এবং আলুর বিলম্বিত দশা রোগ। চলো আর দেরি না করে শিখে আসি। প্রথমে আসি আলুর বিলম্বিত দশা রোগ। গোল আলুর বিলম্বিত দশা রোগ আসলে কি? দেখো, এটাকে ইংলিশে বলা হয় লেট ব্লাইট ডিজিজ অফ পটাটো। এখন লেট ব্লাইট যেহেতু বলছি, নিশ্চয় আর্লি বাইটও আছে। অ্যাকচুয়ালি দুইটা টাইপের আছে, আর্লি বাইট আর লেট বাইট। এর মধ্যে লেট ব্লাইটটাই হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এই যখন লেট ব্লাইটটা হয়, দেখো লেট ব্লাইটটা যখন হয় তখন গাছের পাতা, কাণ্ড, ফুল ইত্যাদি অঙ্গ ক্ষত হয়ে শুকিয়ে যাওয়াকে বলা হয় দশা বা ব্লাইট রোগ। পাতায় প্রথমে আক্রমণটা হয়, পাতা থেকে ছড়াতে ছড়াতে আলুতে পর্যন্ত চলে যায় লেট স্টেজে। এরপর আসি কি, একটা হচ্ছে লেট ব্লাইট আর একটা হচ্ছে আর্লি ব্লাইট। এখন এই আর্লি ব্লাইট, আমরা লেট ব্লাইট নিয়ে অ্যাকচুয়ালি ডিটেলসে পড়ি, আর্লি ব্লাইট নিয়ে অল্প কথাবার্তা আছে। আর্লি ব্লাইট আবার এখানে কি অল্টারনারিয়া সোলানি। অল্টারনারিয়াটা যেভাবে মনে রাখতে পারো, অল্টারনেটিভ যেটা আমরা বলি সেটা দিয়ে এই ওয়ার্ডটা মনে রাখা যায়, অল্টারনারিয়া সোলানি। অল্টারনারিয়া সোলানি দিয়ে আর্লি ব্লাইটটা হয়। আলু গাছের সবচেয়ে ক্ষতিকারক রোগটাই হচ্ছে লেট ব্লাইট। সেই জন্য লেট ব্লাইট নিয়ে আমরা ডিটেলসে পড়বো এবং পরীক্ষায় আসবে। এই যে লেট ব্লাইট, এর সাথে মোড়ক কথাটাও আমরা মনে রাখবো। মোড়ক কথাটার মানে হচ্ছে কি, সংক্রমণ করে, ছড়িয়ে পড়ে। মোড়ক আকারে দেখা দিলে লেট ব্লাইটের কারণে আলুর ফলন সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন একটু ছবিতে দেখি, দেখো কি হয়েছে, পাতাটার কি একটা দশা হয়েছে। দেখো একদম পচে যাচ্ছে। পাতার পচনটা কোথা থেকে শুরু হয়েছে? এই যে তোমার আগার দিক থেকে কিন্তু না, এই যে গোড়ার দিকটা থেকে শুরু হয়েছে পচন, আর পচতে পচতে একদম আলুকে আক্রমণ করে ফেলে। এখানে দেখো আক্রান্ত আলুর পাতাগুলোর এই যে পাতা, এখানে হচ্ছে পাতাগুলোর মাঝে মাঝে পচা শুরু করে দিয়েছে, এই জায়গাগুলোতে পচা শুরু করে দিয়েছে। আর এখানে বলা আছে ফাইটোফথোরা ইনফেস্টান্স, এই ছত্রাকটা দিয়ে বেসিক্যালি ফাইটোফথোরা ইনফেস্টান্স, এই ছত্রাকটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমরা এই আলু লেট ব্লাইট রোগটা দেখতে পাই। আর পাশেটা কি, কনেডিও-4 আর হচ্ছে কনেডিয়া। দেখো আমরা বেসিডিও স্পোর নিয়ে জেনেছিলাম, যেটা বেসিডিয়াম আমরা পড়েছিলাম। এখন আরেকটা জিনিস কি, কনেডিও-4। আমরা যখন ছত্রাকের অযৌন জনন পড়েছি সেখানে অনেকগুলো স্পোর নিয়ে পড়েছিলাম, সেই স্পোরের মধ্যে কিন্তু কনেডিয়া ছিল। সো এই যে কনেডিয়া, এই কনেডিয়াটাই আসলে আলুর লেট ব্লাইট রোগটার জন্য দায়ী। এই ছত্রাকের এই পুরোটাকে বলা হচ্ছে কি, কনেডিও-4। ঠিক আছে, পুরোটাকে বলা হচ্ছে কনেডিও-4। আর এর ভেতরে দেখো, এখানে এই যে এর ভেতরে এই যে যেগুলো আছে না, ভেতরে যে স্পোরগুলো আছে সেগুলো হচ্ছে কি কনেডিয়াম। ঠিক আছে, এরপর আসি এই রোগটার জন্য কত কত ক্ষতি হয়েছিল। এটা আসলে উদ্দীপক হিসেবে দিয়ে দেয়, একটা গল্পের মতো, তো এটাকে উদ্দীপক হিসেবে দিয়ে দেয়। এই রোগটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকাতে শুরু হয়েছিল, তারপরে উত্তর আমেরিকা, কানাডা, মানে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। আলুর এই লেট ব্লাইট রোগটা আইরিশ দুর্ভিক্ষ করেছিল। এই সময়টাতে খুবই ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, এবং এই সময়টাতে কি, কারণটা কি, আইরিশ লাম্পার নামক আলুর হচ্ছে তখন অনেক বেশি চাষ হতো। এই আলুতেই হচ্ছে আক্রমণ করার কারণে তখন পুরো দুর্ভিক্ষ হয়ে গিয়েছিল ওই টাইমটাতে। তারপর আছে এই যে লেট ব্লাইট নিয়ে বলছি, লেট ব্লাইটের জন্য দায়ী কোন ছত্রাক, এটা একদম 1 নম্বরের প্রশ্নে আসে। দেখো এই যে ফাইটোফথোরা ইনফেস্টান্স, এটা একদম ভালো করে মুখস্থ করবা, মনে রাখতে হবে। তারপর দেখো নামটা লেখার পরে দুইটার নিচে আন্ডারলাইন করে দিবা। তারপর ফাইটোফথোরা ফাইকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক দেহ মাইসেলিয়াম আর সিনোসাইটিক। মাইসেলিয়াম কি তো আমরা জানি, ঠিক না? এমন যে হাইফিগুলো থাকে, সবগুলো হাইফিকে একত্রে বলে মাইসেলিয়াম, মাটির নিচের অংশটা। আর সিনোসাইটিক মানে কি, সিনোসাইটিক মানে হচ্ছে একটা কোষ অনেকগুলা নিউক্লিয়াস একত্রে থাকলে সেটাকে আমরা বলি সিনোসাইটিক।
তার মানে এখানে ব্যাখ্যা করা হচ্ছে ফাইটোফথোরা ইনফেস্টান্স নিয়ে। আসলে এটা কেমন, এর গঠন কেমন, পরীক্ষায় সৃজনশীলের জন্য এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। ফাইটোফথোরার সম্পর্কে আসে, ফাইটোফথোরা সম্পর্কে বলতে বলে। দেখো ফাইটোফথোরা ছত্রাকের দেহটা মাইসেলিয়াম, তারপর হচ্ছে সিনোসাইটিক। এই পোষক দেহের আন্তঃকোষীয় ফাঁকে অবস্থান করে। কোথায় থাকে? পোষক দেহ যে তাকে আশ্রয় দিবে। ধরো এই যে গোল আলুর কথাই যদি ভাবি, গোল আলু গাছের কোষগুলোর মাঝে, দুইটা কোষের মাঝে মাঝে হচ্ছে এই ফাইটোফথোরা ইনফেস্টান্সটা অবস্থান করে, ঠিক আছে। এবং হোস্টোরিয়া দিয়ে সে কি করে, সেখান থেকে গোলালু থেকে খাবারটাকে টেনে 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 নিজের দিকে নিয়ে আসে শোষণ প্রক্রিয়ায়। পরবর্তীতে আন্তঃকোষীয় হাইফা থেকে বায়বীয় শাখা পাতার নিম্নত্বকের স্টোমাটা দিয়ে গুচ্ছ আকারে বের হয়ে যায়। পরবর্তীতে এরা কিভাবে বের হয়, এরা কি করে, পাতার নিচে, স্টোমাটা মানে তো তোমরা জানো পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে বেরিয়ে যায়, গুচ্ছাকারে বেরিয়ে যায় পাতার নিচে। বায়বীয় শাখাগুলোকে কনেডিওফোর বলে। তার মানে আমরা একটু আগে যে কনেডিওফোর দেখেছিলাম, সেই কনেডিওফোরটা কার ছিল? সেটা ছিল ফাইটোফথোরা ইনফেস্টানে ছিল। ফাইটোফথোরা ইনফেস্টানের মধ্যে এরকম কিছু স্পোর তৈরি হয়, অযৌন জননে যারা হেল্প করছে সেই স্পোরগুলো হচ্ছে কনেডিয়া, আর পুরো জায়গাটাকে বলা হচ্ছে কি কনেডিওফোর। কনেডিওফোর কেমন? শাখান্বিত এবং প্রতি শাখার মাথায় একটি কনেডিয়াম উৎপন্ন হয়। কনেডিয়াম হচ্ছে অযৌন স্পোর। এই যে এতক্ষণ বললাম অযৌন জনন করে এই কনেডিয়া, তাই একে কনেডিয়ামকে অযৌন স্পোর বলা হচ্ছে। তারপর হচ্ছে রোগ জীবাণু। কনেডিয়া দেখতে কতটা উপবৃত্তাকার, একটু আগে আমরা কনেডিয়ার ছবি দেখেছি, ডিম্বাকার এবং পুরো প্রাচীর বিশিষ্ট, কিন্তু মাথাটা পাতলা এবং অর্ধস্বচ্ছ। প্রতিটি কনেডিয়ামে একাধিক নিউক্লিয়াস এবং প্রচুর দানাদার প্রোটোপ্লাজম সঞ্চিত তৈলবিন্দু খাদ্য আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় আসতে পারে ইনফেস্টান নিয়ে ডিটেলসে লেখার জন্য ফাইটোফথোরা ইনফেস্টান বর্ণনা করো, এটা আসতে পারে, অথবা আসতে পারে কনেডিয়াকে বর্ণনা করতে। এখন তোমার যদি যেটাই আসুক না কেন, তুমি ফাইটোফথোরা ইনফেস্টান্স যদি আসে কনেডিয়াকে নিয়েও কিন্তু কিছুটা বলবা। এই জীবাণু নিয়ে ডিটেলসে পরীক্ষা আসে সৃজনশীল প্রশ্নে। তারপর হচ্ছে রোগ জীবাণু, যে এভাবেও কিন্তু লিখে পিকে ডট দিয়ে ফাইটোফথোরা ইনফেস্টান্স ডিপ্লয়েড। দেখো এখনো এই ছত্রাকটার বর্ণনা শেষ হয়নি, ছত্রাকটার বর্ণনাই এতক্ষণ পর্যন্ত চলছে। ক্রোমোজোমে 12 থেকে 13, এভারেজ 12 ক্রোমোজোম, আর জিনোম সিকোয়েন্স সম্পন্ন হয় 2009 সালে। এতে বেস পেয়ার হচ্ছে 240 মিলিয়ন এবং জিন শনাক্ত করা হয় 18,000। এখন এই যে নিচের ইনফরমেশনগুলো আছে, এগুলো যদি মনে থাকে লিখতে পারো, এগুলো মনে থাকে না। তারপর আসি এই রোগের জীবাণুটার কথা বলছে। তাপমাত্রা অ্যাকচুয়ালি কি হয় জানো, এই জীবাণুটা তাপমাত্রা যদি অপেক্ষাকৃত বেশি এবং বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তাহলে কনেডিয়া সরাসরি অঙ্কুরিত হয়ে নতুন টিস্যু বা নতুন গাছকে আক্রমণ করে। তাহলে এই কনেডিয়ার জন্য অনুকূল ব্যাপারটা কি, জলীয় বাষ্প থাকবে কম আর তাপমাত্রা অনেক বেশি থাকবে, তাহলে এটা হচ্ছে তার জন্য অনুকূল, তার জন্য কমফোর্টেবল। তখন সে কি করতে পারে, এই রোগটাকে বেশি বেশি ছড়াতে পারে। তবে তাপমাত্রা অপেক্ষাকৃত কম এবং বাতাসে জলীয় বাষ্প অধিক থাকলে, যখন হচ্ছে বৃষ্টি হয়, প্রতিটি কনেডিয়াম থেকে অনেকগুলো ফ্ল্যাজেলা যুক্ত জুস স্পোর তৈরি হয়। কনেডিয়া থেকে এখন কি তৈরি হচ্ছে, জুস স্পোর তৈরি হচ্ছে। উৎপন্ন হলে পানির সাহায্যে বা বাতাসের সাহায্যে আশেপাশের জমিতে ছড়িয়ে পড়ে। মানে কনেডিয়া জিনিসটাই খারাপ, তাপমাত্রা বেশি থাকলেও সমস্যা, তাপমাত্রা কম থাকলেও সমস্যা। কম থাকলে আর যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে আরো ভয়ঙ্কর। সে কি করে হচ্ছে তোমার জুস স্পোর তৈরি করে, যেটাতে ফ্ল্যাজেলা থাকে। ফ্ল্যাজেলা থাকলে কি করে, চলাফেরা করতে পারে। সে কি করে, চলাচল করে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে দ্রুত ছড়িয়ে পড়ে, আশেপাশের জমিগুলোতে অ্যাটাক করা শুরু করে দেয়। কতটা ভয়ঙ্কর চিন্তা করো। এভাবে রোগটি আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ফসলে মোড়ক আকারে দেখা যায়, অর্থাৎ ফসলের সংক্রামক হিসেবে দেখা যায়, ছড়াতে থাকে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে ছড়াতে থাকে। তারপর হচ্ছে কি, বাংলাদেশে কখনো কখনো এই রোগটি হতে দেখা যায় শীতকালে তাপমাত্রা অধিক নিচে নেমে এলে এবং বাতাসে জলীয় বাষ্প অধিক থাকলে এই রোগটি ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ আগেই বললাম, তখন মানে তাপমাত্রা কম, জলীয় বাষ্প বেশি, এই অবস্থাতে সে অনেক বেশি ছড়িয়ে পড়ে, জমির পর জমি ধ্বংস করে দিতে পারে বলেই কিন্তু আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত সৃষ্টি করে ফেললো।
তারপর আসে রোগ লক্ষণ, সিমটমস, রোগ লক্ষণ। যদি যদি ফাইটোফথোরা ইনফেস্টান্সটা আলুতে বা গোল আলুর আক্রমণ করে ফেলে, তখন গাছটাকে আমরা কি ভাবে দেখবো? আসো দেখি। প্রথমে পাতায় সবুজ ধূসর বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখা যাবে, সবুজ সবুজ কিছু দাগ দেখা যায় প্রথমে। তারপর দাগগুলো পরে অপেক্ষাকৃত বড় হয়ে হালকা বাদামি রং হয়ে যায়। প্রথমে থাকে সবুজ ধূসর, তারপরে হালকা বাদামি রং হয়, আর শেষ পর্যন্ত কি হয়? কালো বা কালো বাদামি হয়, মানে একদম মরে যাচ্ছে, পচে যাচ্ছে এরকম অবস্থায় চলে যায়। প্রথমে হালকা হালকা সবুজ সবুজ দাগের মতো পড়ে, তারপরে এটা কি হয়? বাদামি রঙের হয়, তারপরে এটা পুরো মরে যাচ্ছে, কালো কালো হয়ে যায়। গাছের বয়স্ক পাতার কিনারায় বা অগ্রভাগে পানি ভেজা দাগ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমরা এখন একটা পার্টিকুলার জিনিস পড়ছো, সেজন্য বুঝতে পারছো যে হ্যাঁ এটা হচ্ছে কিসের রোগ, এটা হচ্ছে ছত্রাকের রোগ। কিন্তু তুমি যখন পরীক্ষা দিবা, এইচএসসিতে যখন পরীক্ষা দিতে বসবা, তখন শুধুমাত্র ছত্রাকজনিত রোগ না, তুমি অনেকগুলো কি পাবা? অনেক টাইপের রোগ পাবা। তখন তুমি অণুজীবের বিভিন্ন রোগ পাবা, ব্যাকটেরিয়ার রোগ পাবা, সেখানে শৈবালের রোগ পাবা। সবগুলো রোগ যখন একত্রিত হবে তখন তুমি কনফিউজড হয়ে যাবা। এটা কিন্তু অনেক উল্লেখযোগ্য একটা মার্কিং। পানি ভেজা দাগ, পানি ভেজা দাগটা আমরা কোথায় পাই? এটা একটা ইউনিক। কোথায় পাচ্ছি আমরা? হচ্ছে আলুর বিলম্বিত দশা রোগে পাচ্ছি। পরে কালচে ভেজা দাগ সহ পচন সৃষ্টি করে, এগুলো উদ্দীপকে দিয়ে দেয়। পরে আক্রান্ত স্থানে সূক্ষ্ম মকমল, এটাও ইম্পর্টেন্ট। সূক্ষ্ম মকমলের মতো আশ্রয় সৃষ্টি করে। এই সময় আক্রান্ত পাতার নিম্নত্বকে পত্ররন্ধ্র দিয়ে কনিডিওফোর বের হয়। ঠিক আছে, কনিডিওফোর, এই কথাটা বলেছিলাম। কনিডিওফোর কি করে, কোন জায়গা দিয়ে বের হয়? আক্রান্ত পাতার, ধরো এটা যদি একটা পাতা হয়, এই পাতাটার নিচের জায়গাটা দিয়ে, এই যে নিচের এই জায়গাটা দিয়ে হচ্ছে কনিডিওফোর বের হতে থাকে নিম্নত্বক। এখানে হচ্ছে যে পত্ররন্ধ্র আছে না, পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে কনিডিওফোরগুলো বের হয়। ঠিক আছে, কনিডিওফোরগুলো বের হতে থাকে, কনিডিওফোরগুলো এখানে বের হতে থাকে, বের হয়ে অন্য পাতায় ছড়িয়ে পড়ে। এভাবে হচ্ছে একের পর এক সংক্রমণ করে পুরো একটা জমিকে ধ্বংস করে দিতে পারে। তারপর সেম কথা, মেঘলা আর্দ্র অবস্থায় এটা হচ্ছে কি করে? দ্রুত বিস্তার করতে পারে। তারপর এখানে বললো দাগগুলো কেমন দেখা যায়। আক্রান্ত আলুর ত্বকের নিচে লালচে বাদামি কালো ছোপ ছোপ, মানে যখন ওই যে বললাম না সিকোয়েন্সটা মেনটেন করে, প্রথমে একটু সবুজ সবুজ, তারপর বাদামি, তারপর কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। তারপর এখানে কি বলে? এটি পরে সেকেন্ডারি ইনফেকশনের মাধ্যমে ব্যাকটেরিয়াল রটে পরিণত হয়, আলু পচে যায়। মানে প্রথমে তো পাতা পর্যন্তই থাকে, তারপর সেকেন্ডারি ইনফেকশন হয়ে কি করে? এটা হচ্ছে একদম আলু পর্যন্ত চলে যায়, এত ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করে। কোনো কোনো রোগাক্রান্ত আলু দৃশ্যত, মানে কিছু কিছু আলু আবার হচ্ছে দেখে তুমি বলবে যে না এটা তো ভালোই আছে, কিন্তু কোল্ড স্টোরেজে যখন দেয় তখন দেখা যায় কি এটা পচে গেছে। ছত্রাক আক্রমণ তীব্র হলে আক্রান্ত আলু গাছ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ হয়। তোমাদের বাসায় যদি কারো পচা ডিম থাকে, মানে কখনো যদি ডিম পচে যায়, তখন দেখবা যে গন্ধটা আসে খুবই বাজে, খুবই বাজে, নেওয়া যায় না, এইরকম গন্ধ হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আলু বীজ থেকে রোগের আক্রমণটা শুরু হয়। কোথায় থেকে? বীজ থেকে। তাহলে কনিডিয়া ও জুস্পোর দিয়ে রোগের সেকেন্ডারি সংক্রমণটা হয়। কি হলো? পাতা পর্যন্ত যখন সীমাবদ্ধ ছিল ঠিক ছিল, আচ্ছা পাতাটা পচে যাচ্ছে, আমি পাতাটা ফেলে দিলাম, কিন্তু এটা পাতার ওই যে নিম্ন ত্বক দিয়ে কনিডিও স্পোরগুলো বের হয়ে যাচ্ছে, কনিডিয়াগুলো বের হয়ে যাচ্ছে। তারপর কনিডিয়াগুলো যখন বাতাস পাচ্ছে, আর্দ্রতা পাচ্ছে, অনেক জলীয় বাষ্প পাচ্ছে, তখন সেগুলো জুস পরে পরিণত হয়, এগুলো হচ্ছে পা গজায়, ফ্ল্যাজেলা তৈরি হয়, তখন এগুলো কি করে? অনেক সংক্রমণ হয়ে যায়। গাছের পাতা পরীক্ষা করলে পাতার নিম্নতলে সাদা সুতার মতো মাইসিলিয়াম দেখা যায়, পাতার নিম্নতলে সাদা সুতার মতো মাইসিলিয়াম দেখা যাবে যদি পাতাটা পরীক্ষা করি। এখন বললো এর প্রতিকার বা রোগ নিয়ন্ত্রণ। পরীক্ষায় যখন এই রোগগুলো আসে তখন এই প্রশ্নটা খুবই কমন থাকে, কিভাবে তুমি এই রোগটা নিয়ন্ত্রণ করবা। তোমার গাছের আলুর বিলম্বিত দশা রোগ হয়ে গিয়েছে, এখন তুমি কিভাবে তাকে প্রতিকার করবা। দেখো এখানে কি হচ্ছে, ছত্রাকনাশক স্প্রে করতে হবে। প্রথমেই 1% বর্ধ মিশ্রণ, 1% বর্ধ মিশ্রণ, যেখানে বর্ধ মিশ্রণটা কি, এটা 1 নম্বরের প্রশ্নে আসে, কতে আসে বর্ধ মিশ্রণ কি। দেখো এখানে কি কি আছে, কপার সালফেট, লাইম, লাইম মানে হচ্ছে চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বানানো, আর পানি, এই জিনিসগুলো একসাথে মিক্সড করে
একটা মিক্সচার সেল করে, সেটা কি বর্ধ মিশ্রণ, আর এটার 1% দিতে হবে, বা হচ্ছে কপার লাইম ডাস্ট বা কপার লাইমের তৈরি করা একটা গুঁড়া দিতে হবে, ঠিক আছে। চুন আর কপার একসাথে মিক্স করা কিছু গুঁড়া ছড়াই দিতে হবে, যেন রোধ করা যায়, এটা যেন ছড়িয়ে না পড়ে। ধরো একটা গাছে হয়েছে, অন্য গাছগুলোতে যেন যেতে না পারে, ওই রোগাক্রান্ত বা আক্রান্ত গাছের সাথে হচ্ছে এই ট্রিটমেন্টটা করতে হবে। পানি ও পানি প্রবাহ রোগের সেকেন্ডারি বিস্তার ঘটায়, বারবার বলছি, যখনই পানি পাবে তখনই কনিডিয়াগুলো জুস পরে পরিণত হবে, তাদের ফ্ল্যাজেলা তৈরি হবে, তারপর তারা এই পানিতে সাঁতার কেটে কেটে আশেপাশে একদম বৃহত্তরভাবে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। তাই গাছে পরিমিত পরিমাণ পানি দিতে হবে, বেশি বেশি পানি দেওয়া যাবে না। এই যে দেখো, পানি সেচ সীমিত করতে হবে, নাইট্রোজেন সারও সীমিত ব্যবহার করতে হবে। আলু চাষের জন্য সুস্থ ও জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হবে, আলু চাষের জন্য সুস্থ ও জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে কোল্ড স্টোরেজের যে আলুগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। কেন? কারণ কোল্ড স্টোরেজে কিন্তু আলুটাতে যদি আগে থেকে রোগ থাকে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যায়, ওখানে গিয়ে পচে যায়, তো ওখান থেকে তো আর আমরা পচা আলুর বীজ পাচ্ছি না, ঠিক আছে। এই দিক থেকে সচেতন হতে হবে। তারপর জমি থেকে আলুর ফসল উঠানো, জমিতে কি করতে হবে, যখন আমরা আলুর ফসলটা উঠাবো তখন হচ্ছে আশেপাশে যে আবর্জনাগুলো আছে সেগুলো ক্লিন করে ফেলবো। তারপর বললো প্রতি বছর আলু চাষ না করে 1-2 বছর পর পর যদি আলু চাষ করা হয় তাহলে এটা বেটার হয়। আর ছত্রাক প্রতিরোধক্ষম জাত, মানে জাত কেনার সময়, আলুর জাত কেনার সময় জেনে কেনা যে কোনটা হচ্ছে ছত্রাককে প্রতিরোধ করতে পারে। প্রতিকার, আগের থেকে সাবধানতা নেওয়াটাকে বলা হচ্ছে কি প্রতিরোধ। আর আমরা যেটা পড়ছি এটা হচ্ছে কি রোগটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমাদেরকে কি করতে হবে, এটা ট্রিটমেন্ট দিতে হবে। আর কি আছে, আগাম জাত চাষ করলে রোগ আক্রমণের আগেই ফসল তুলে নেওয়া যায়। আগেই আমি দেখছি এই অবস্থা হচ্ছে, তখন আমি কি করব, আগেই তুলে ফেলবো। এলাকা ও জমির ধরন অনুযায়ী জাত নির্বাচন, এটা হচ্ছে ঠিক করে দেখতে হবে যে এখানে এই ফলনটা ভালো হয় বা এখানে এই ফলনটা ভালোভাবে অনেক ফলন কি বলবো অনেক সমৃদ্ধি থাকে, বা এটা হচ্ছে আক্রমণ হয় না। আশেপাশের রেকর্ডগুলো দেখতে হবে যে আসলে এই বীজটা কেমন, এটা রেকর্ড কেমন, এটা হিস্ট্রি নিতে হবে, এটা নিয়ে কি কি গবেষণা হয়েছে সেই গবেষণাগুলো দেখতে হবে। তারপর আছে কি, এটা পয়েন্ট ইম্পর্টেন্ট, পাতা থেকে আলুতে যাতে রোগ সংক্রমণ না হয় সেই জন্য কি করতে হবে, আলু সংগ্রহের পূর্বে সাইনক্স বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট এই ওষুধটা হচ্ছে ছিটিয়ে দিতে হবে। কখন? এটা হচ্ছে কি আলুতে যাতে সংক্রমণ না হয়, পাতা থেকে তো আলুতে হচ্ছে, ঠিক না। সো আলু সংগ্রহের আগে আমরা হচ্ছে এই জিনিসটা ছিটিয়ে দিব, ওষুধটাকে ছিটিয়ে দিব। তারপর আবার বললো অতগুলো মনে না থাকলে তুমি কিন্তু মাস্ট বর্ধ মিক্সচারটা বলবা, প্রতিরোধে অতগুলো পয়েন্ট মনে না থাকলে বর্ধ মিক্সচার বলবা, 5 থেকে 6টা পয়েন্ট দিলে হবে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, অতগুলো মনে না থাকলে হবে, 5-6টা লিখতে পারলে হবে। বর্ধ মিক্সচার, তারপর এটা কি 15 দিন পর পর ছিটিয়ে দিতে হবে, 15 দিন পর পর ছিটিয়ে দিতে হবে। খোলামেলা জমিতে আলু চাষ করা এবং আলু গাছের সারির মানে আলু গাছে যেন একটা থেকে আরেকটা যদি কাছাকাছি থাকে তাহলে বেশি ছড়িয়ে পড়ার প্রবণতা থাকে, এই জন্য একটু মাঝে একটু ফাঁকা ফাঁকা রেখে আলুগুলোকে হচ্ছে চাষ করতে হবে, লাইনগুলোর মাঝখানে মাঝখানে একটু ফাঁকা দিতে হবে। আচ্ছা, আমরা তাহলে আলুর বিলম্বিত দশা রোগ পড়ে ফেলেছি, যেটা কি ছিল, যেটা হচ্ছে আমরা রোগ প্রকাশের লক্ষণটা কেমন ছিল সেটা পড়েছি। আমরা জীবাণু, যে জীবাণুটা হচ্ছে দায়ী কি ছিল, ফাইটোফথোরা ইনফেস্টান্স, এটা নিয়ে ডিটেলস পড়েছি, জীবাণুটাকে নিয়ে স্পেসিফিক্যালি ডিটেলসে প্রশ্ন আসে। আর প্রতিকারটা পড়েছি, প্রতিকারের মধ্যে বর্ধ মিশ্রণটাকে একদম ভালো করে মনে রাখতে হবে, আরো অনেকগুলো আছে, তার মধ্যে থেকে তোমরা তোমাদের যে কয়টা মনে থাকে 5-6টা দিলেই হয়ে যাবে। তারপর আসি ছত্রাক গঠিত এই রোগের মধ্যে আরেকটা রোগ হচ্ছে ডার্মাটোফাইটোসিস, যেটাকে আমরা কমনলি দাঁত রোগ বলে থাকি। এরকম একটা অবস্থা হয়, দেখো বর্ডারের জায়গাটা অনেক লাল হয়ে যায়, সময় যেতে যেতে মাঝখানটা আবার নর্মাল হয়ে যায়, বর্ডারের জায়গাটা বেশি একদম বর্ডার করে হচ্ছে লাল হয়ে যায়, মাথায় যেটা হয় সেটা হচ্ছে ভয়ঙ্কর। দাঁত রোগ একটি ছোঁয়াচে ছত্রাক ঘটিত চর্মরোগ, ঠিক আছে, এটা অনেক ছোঁয়াচে। তারপর কি হচ্ছে, এটা কোথায় হয়, ত্বক, চুল, নখ,
কেরাটিন নামক প্রোটিন আহার করে ফেলে। এই জীবাণুটা কি করে, দাঁতরোগের ছত্রাকটা কি করে, আমাদের ত্বকে তারপর চুলে কেরাটিন নামক একটা পদার্থ থাকে যেটাকে হচ্ছে খেয়ে ফেলে। কেরাটিনটা হচ্ছে একটা প্রোটিনটাকে টেনে টেনে খেয়ে ফেলে। আর এরা হচ্ছে কি ভেজা ভেজা জায়গাতে, ওই যে মানে ছত্রাকের বৃদ্ধিটাই আসলে ভেজা ভেজা আর্দ্র এরকম জায়গাটাতেই বেশি হয়। সো আমরা একটু আগে যখন আলুর বিলম্বিত দশা রোগ দেখেছি, সেখানেও দেখেছি জলীয় বাষ্প পরিমাণ যখন বেড়ে যায় তখন হচ্ছে ছত্রাকের বৃদ্ধিটা বেড়ে যায়। একইভাবে এখানেও কি হচ্ছে, এখানেও যখন আর্দ্র পরিবেশ বা উষ্ণ পাচ্ছে তখন হচ্ছে ছত্রাকের বৃদ্ধিটা বেড়ে যাচ্ছে আর রোগের বিস্তার হচ্ছে। বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায়। সংস্কৃত ভাষায় এটাকে দদ্র বলা হয়, আর ইংরেজিতে রিং ওর্ম বলা হয়। যদিও এটা কিন্তু রিং ওর্ম দিয়ে হয় না, বা কোনো ওর্ম দিয়ে হয় না, বুঝছো, কোনো কৃমি দিয়ে হয় না। এটা কৃমি জনিত রোগ না, এটা কিসের রোগ, এটা হচ্ছে ছত্রাকের রোগ। দাঁত রোগ সব বয়সের লোকেরই হতে পারে, তবে ছোট ছেলে মেয়ে বা হচ্ছে অনেকগুলো বাচ্চা কাচ্চা যেখানে একসাথে থাকে, তোমার হচ্ছে হোস্টেলগুলোতে বা হচ্ছে হাফেজি পড়ে যেখানে, হেফস খানা, তারপর এরকম মাদ্রাসা এরকম জায়গাগুলোতে বা স্কুল কলেজের হোস্টেলগুলোতে, এইসব জায়গাগুলোতে অনেক মানুষজন যেখানে একসাথে থাকে তখন ছোঁয়াছে বেশি হয়, আর এইসব জায়গাতেই বেশি হয়। আর এই রোগের জন্য দেখো, দাঁত রোগ ছত্রাকজনিত রোগ আমরা বুঝতে পারলাম, এটাকে চিকিৎসা শাস্ত্রে মানে চিকিৎসায় অনেক জায়গায় এক একটা কথা বলছে। সংস্কৃতিতে দদ্র বলছে, তারপর মানুষের মাঝে হচ্ছে রিং ওর্ম নামে পরিচিত, আর এই যে চিকিৎসা ভাষায় মেডিকেল সায়েন্সে আমরা এটাকে টিনিয়া বলি। তারপর যখন মাথায় হয় এটা আরেকটা নাম, সাথে টিনিয়া শব্দটা থাকে। যখন চুলে হয়, যখন নখে হয়, এক একটা জায়গা অনুসারে এর নাম চেঞ্জ হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে ট্রাইকোফাইটন এই ছত্রাকটা কি আছে, রাব্রাম আছে, তারপর হচ্ছে ভেরোকসাম আছে নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে। তাই রোগটিকে টিনিয়া ট্রাইকোফাইটিনা বা ট্রাইকোফাইটোসিস নামেও পরিচিত। মানে যেটাই থাকুক, এই নামগুলো যেটাই থাকুক, তুমি বুঝে নিয়েছো দাঁত রোগকে বোঝানো হচ্ছে। এছাড়াও আমরা এটা একটা টাইপের ছত্রাক জানলাম যেটার নাম টিনিয়া। এই টাইপের দিয়ে হচ্ছে ছত্রাক হতে, এই টাইপ দিয়ে দাঁত রোগ হতে পারে। এছাড়াও আরেকটা টাইপ আছে, এই টাইপটা কি, এটা হচ্ছে মাইক্রোস্পোরাম দিয়ে হতে পারে। তারপর হচ্ছে এপিডার্মোফাইটন, এই দুটো গণের ছত্রাক দিয়েও হয়, কিন্তু মেইনলি বেশি হয় আমরা কোনটা দিয়ে জানি, আমরা জানলাম হচ্ছে ট্রাইকোফাইটন। ঠিক আছে, এই যে দেখো, ওই যে ভেজা ভেজা জায়গাগুলোতেই মেইনলি হয়, ঘাম বা ভেজা চুল এইরকম অবস্থাতে হচ্ছে দাঁত রোগটা বেশি হয়। সো দেখো, তখন হচ্ছে ছত্রাকের স্পোর দ্বারা আক্রান্ত হয়। সুপ্তিকাল 3 থেকে 5 দিন, এই সুপ্তিকাল 3 থেকে 5 দিন, যে কোনো অংশেই হতে পারে। পুরু, মাথার খুলি, নখ বিভিন্ন জায়গায় হতে পারে, কিন্তু মাথার খুলিতে যে দাঁত রোগ হয় সেটা হয় মারাত্মক। এখন রোগের লক্ষণ কি হয়, এটা আসলে কিভাবে, ওই যে প্রথমে যে ছবিটা দেখেছি, ছবিটা দেখে একটু কল্পনা করো, তাহলে তোমরা বুঝতে পারবা। প্রথমে আক্রান্ত স্থানে ছোট ছোট লাল গোটা, মানে ওই যে ছোট ছোট মশা কামড় দিলে যেরকম লাল লাল হয়ে যায় না, ওরকম ছোট ছোট লাল গোটা দেখা যায়। তারপর সামান্য চুলকায় ওগুলোতে। পরে আক্রান্ত স্থানে বাদামি আইসের মতো বাদামি হয়ে যায়। তারপর হচ্ছে কি বৃত্তটা তৈরি করে, একটা বৃত্তের মতো হয়ে যায়। ক্রমে সুনির্দিষ্ট কিনারা, এই যে দেখো বর্ডারটা অনেক অনেক বেশি বোঝা যায়, কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে, এবং মাঝখানে দেখো ত্বকটা স্বাভাবিক থাকে, মাঝখানে ত্বকটা নর্মালি থাকে, কিন্তু সাইড দিয়ে হচ্ছে একদম বর্ডার করে ফুসকুড়ির মতো লাল 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 হয়ে থাকে, বা বাদামি এরকম একটা কাছাকাছি কালার হয়ে থাকে। চুলকানোর পর আক্রান্ত স্থানে জ্বালা, তারপর সেখান থেকে আঠালো রস বের হয়। মাথায় হলে খুবই মারাত্মক, তখন চুল উঠে যায়, আর নখে হলে নখের রং বদলিয়ে যায়, শুকিয়ে যায়, বা খন্ড খন্ড হয়ে নখটা ভেঙে যেতে পারে। তারপর হচ্ছে আক্রান্ত স্থানে প্রায় রিং এর মতো গঠন করে। ওই যে কিছুক্ষণ আগে দেখলাম, ধরো এটা একটা মানুষের হাত, কয়টা আঙ্গুল দিলাম, 3 4 5, ওয়াও 5টা আঙ্গুল দিয়ে ফেললাম, খুবই পচা হাত হয়েছে। আরেকটা হাত এঁকে ফেলি, এই যে এখন কয়টা আঙ্গুল দিলাম। আচ্ছা, এই যে হাতটা ধরো, এই জায়গাটাতে, এই জায়গাটাতে এমন করে
ছবিতে দেখিয়েছি তোমাদেরকে অলরেডি। এরকম করে হচ্ছে দাঁতটা, এই যে বাহিরের দিকে দেখো শুধুমাত্র এরকম বর্ডার করে, সাদাটা যেমন আমি করেছি এরকম বর্ডার করে হচ্ছে রোগটা ভিজিবল হয়। এর ভেতরের অংশটাও নর্মাল থাকে, বাইরের দিকেও নর্মাল থাকে। আবার মাঝে মাঝে যখন এক্সট্রিম হয়ে যায় ভেতর থেকে হচ্ছে কি আঠালো পদার্থ বের হয়, রস বের হয়। আচ্ছা, এটা কি? এটা একটা ছোঁয়াচে রোগ, ঠিক আছে, এটা আমরা অলরেডি বুঝে ফেলেছি, এটা একটা ছোঁয়াচে রোগ। তারপর রোগী থেকে এটা কি করে, চিরুনি, তারপর তোয়ালে, বিছানা, মানে রোগী যেসব জিনিসপত্র ইউজ করে সেগুলো ইউজ করা যাবে না। এছাড়াও তোমার পোষা বিড়াল বা পোষা অনেক প্রাণী থাকে, এদের যদি কোথাও তোমার মানে এই যে দেখো কোথাও যদি হচ্ছে কেমন কি ন্যাড়া জায়গা থাকে সেই জায়গাগুলোতে হাত দিতে হয় না, তাদেরকেও কিন্তু প্রোটেকশনের মধ্যে রাখতে হয়, তাদেরকেও জীবাণুমুক্ত রাখতে হয়, না হলে ওই প্রাণীগুলো থেকেও, পোষা প্রাণীগুলো থেকেও কিন্তু ছড়িয়ে পড়ে। আর অনেকেই দেখবা হোস্টেল বা হচ্ছে যারা অনেক একসাথে থাকে, একজনের জিনিস আরেকজন ব্যবহার করে, অনেকের অভ্যাস, এই জিনিসটা ত্যাগ করতে হবে। তুমি নিজে দিবা না কাউকে, হ্যাঁ তার ইমার্জেন্সি থাকলে দিতে পারো, কিন্তু ওই জিনিসটা একদম প্রপারলি ক্লিন করে নিবা। কাউকে যদি কিছু দাও সেই জিনিসটা যখন আবার তুমি ইউজ করবা প্রপারলি ক্লিন করে নিবা। কিছু বেসিক জিনিসপত্র দিতে হয় না, যেমন হচ্ছে এই যে চিরুনি দিতে হয় না, নিজের পার্সোনাল তোয়ালেটা দিতে হয় না। সো এইসব দিক থেকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, তাহলে এই রোগটা ছড়ায় কম, না হলে ছড়ায়। এখন দেখি এই যে দাঁত রোগ হয়ে গেলে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিকার মানে সবসময় রোগ যখন হয়ে যাবে তখন কি করতে হবে, আক্রান্ত স্থানটাকে ময়লাটা যেন একদম ময়লা আবর্জনা ওখানে না পড়ে সবসময় পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে রোগীর জিনিসপত্র ব্যবহার যা কিছু করবে, কাপড় চোপড় বা হচ্ছে তোমার বিছানা বালি সব কিছুতে হচ্ছে সোডা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর হচ্ছে এমন কাপড় পরা যাবে না যে আক্রান্ত স্থানটা যেন একদম ফ্রি থাকে, ওইখানে ঘষা মাজা হবে এরকম কোনো কাপড় পরা যাবে না। তারপর হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বা ড্রাই পাউডার ব্যবহার করতে হবে, কারণ এটা যেহেতু ফাঙ্গাস বা ছত্রাক দিয়ে হচ্ছে এই জন্য আমরা অ্যান্টি ফাঙ্গাল, যেটা ফাঙ্গাসকে মেরে ফেলবে এরকম ক্রিম বা পাউডার ইউজ করতে হবে। তারপর পোষা প্রাণী থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। মাথায় দাঁত হলে পুরো মাথাটাকে হচ্ছে ন্যাড়া করে ফেলতে হবে, করে স্যালিসাইলিক অ্যাসিড ঘটিত মলম যেগুলো আছে সেগুলো কিছুদিন ব্যবহার করতে হবে। তারপর শরীরের অন্যান্য স্থানে দাঁত হলে, মাথা ছাড়া যদি অন্যান্য স্থানে হয়, আয়োডিন বেনজোইক অ্যাসিড ব্যবহার করতে হবে। তারপর বলা হলো 3 থেকে 4 সপ্তাহের মধ্যে দাঁত রোগ আরোগ্য হয়, মানে 1 মাসের মতো টাইম লাগে সাধারণত অ্যান্টিফাঙ্গাল ক্রিমে। মাথার দাঁত হচ্ছে সময় লাগে, মাথায় বললাম না মাথাটা হচ্ছে একটু মারাত্মক টাইপের। মলম জাতীয় ওষুধ যদি না সারে তখন কি করতে হবে, খাবার ওষুধ খেতে হবে। মলম জাতীয় ওষুধে যদি না সারে তখন আমরা খাবার ওষুধ খাবো। তারপর কি বললো, চিকিৎসাতে আরো আছে, এখানে কি আক্রান্ত স্থান ভালো করে চুলকিয়ে দাঁত মর্দন ক্যাসিও অ্যালাটা, এইটা হচ্ছে কি দাঁত মর্দন অনেকে বলে, কিন্তু এটা আসলে প্রমাণিত হয়েছে। এই দাঁত মর্দন দিলে পরীক্ষিত দাঁত মর্দন গাছের পাতার রস বা মন্ড লাগালে 2 থেকে 3 দিনের মধ্যে দাঁত ভালো হয়ে যায়। যেহেতু এটা পরীক্ষিত তার মানে এই ট্রিটমেন্টটাও করা যায়। ক্যাসিও টোরা, তারপর ক্যাসিও সফেরা, অনেক টাইপের আছে, এগুলো হচ্ছে কি স্পেসিসগুলো ভিন্ন ভিন্ন। আর প্রতিরোধ যেন রোগটা কখনো না হয় সেজন্য যেটা করতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কোনো জায়গাকে ভেজা রাখা যাবে না। ঘাম হলে, অনেকে ভেজা অবস্থায় ঘাম অবস্থায় হচ্ছে অনেকক্ষণ থাকে, তারপর মাথা ঘামিয়ে থাকে, যারা হিজাব পরো তারা একটু খেয়াল করবা, এই যে যেন ভেজা চুলে তুমি হিজাবটা না পরো বা হচ্ছে ঘামিয়ে গিয়েছো, এই অবস্থাগুলো একটু মেনটেন করতে হবে, ভেজা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে আমাদের এই রোগটা থেকে আমরা প্রতিকার থাকতে পারবো। তাহলে এই রোগটা খুবই মারাত্মক, ছোঁয়াচে। তো তোমাদের যদি দেখো কোনো পেশেন্ট আছে বা তোমার বাসায় কেউ এরকম দাঁত রোগে আক্রান্ত হয়েছে, তার থেকে একটু তার জিনিসপত্রগুলো যেন একটু কেয়ারফুলি ব্যবহার করা হয়, তার সেগুলো আলাদা যেন রাখা হয়, তাকে যেন আলাদা রুমে রাখা হয়, এই ব্যবস্থাগুলো একটু মেনটেন করতে হবে। এই যে চুল কাটার সময় চুল যখনই কাটবা তখনই হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, চুলটা পরিষ্কার করতে হবে, পোষা প্রাণীর ন্যাড়া স্থান ধরা যাবে না, তারপর আমাদের সব ড্রেসগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এখানে জটিলতা কি হয়,
চুলকানো স্থানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, মানে তুমি অলরেডি এখানে একটা ইনফেকশন আছে, এখানে হচ্ছে তোমার ছত্রাক কিন্তু অবস্থা খারাপ করে ফেলছে, তারপর যখন তুমি অনেক চুলকাচ্ছ ওইখানে যদি আরো বেশি কমপ্লিকেশন তৈরি হয় তখন দেখা যাবে ব্যাকটেরিয়া চলে আসবে, ব্যাকটেরিয়া আসার পর তখন আরো জটিল হয়ে যাবে, ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে আক্রান্ত স্থান ফুলে যাবে, এটা ফুলে যাবে, পুজ বের হবে, জ্বর আসবে, তারপর পুজ গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে, ওই জায়গাটা এতটাই মারাত্মক হয়ে যাবে যে ওখান থেকে গড়িয়ে গড়িয়ে পুজ পড়া শুরু করে দিবে। সেই জন্য খুব ভালো করে খেয়াল রাখতে হবে। আর যদি এমন অবস্থা হয়ে যায় তখনকার ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা প্রথমে তো অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিচ্ছিলাম, শুধুমাত্র ছত্রাকের এগেনস্টে ট্রিটমেন্টটা ছিল, এখন ব্যাকটেরিয়ার এগেনস্টেও ট্রিটমেন্টটা দিতে হবে। যখন এই সাইন সিমটমগুলো দেখা যাবে, পুজ বেরোচ্ছে, জ্বর আসতেছে, ওই জায়গাটা ফুলে গেল, তখন দেখা যাবে কি সাথে অ্যান্টিবায়োটিকের ডোজটাও স্টার্ট করে দিতে হবে। আচ্ছা, অবশ্যই যত ট্রিটমেন্ট বলেছি তুমি বাসায় বসে বসে নিজে নিজে করবা না, এগুলো ডক্টররা তোমাদেরকে সাজেস্ট করবে, তারপরে তুমি এই ট্রিটমেন্টগুলো করবা, যাতে করে তুমি বুঝতে পারো কিভাবে আসলে নিজেকে প্রোটেক্ট করতে হবে। সেই জন্য আমরা ট্রিটমেন্টগুলো শিখবো আর পরীক্ষা পাস করার জন্য, ঠিক আছে? তারপর আসি, টপিকটা পড়ে ফেলেছি, এই টপিকটা ইম্পর্টেন্ট এবং আমাদের সিকিউ প্রশ্ন অনেক আসে। বেসিক্যালি এই চ্যাপ্টার থেকে বেশি আসেই হচ্ছে রোগের পার্টটা থেকে কোশ্চেন। দেখি এখন এখানে একটা প্রশ্ন, 1840 দশকের শেষের দিকে আয়ারল্যান্ডে চরম দুর্ভিক্ষ দেখা যায়, প্রায় 10 লক্ষ লোক না খেয়ে মারা যায়, অভাবের তাড়নায় 20 লক্ষ লোক দেশ ত্যাগ করে। কারণ অনুসন্ধান করতে গিয়ে বিজ্ঞানীরা দেখেন যে আয়ারল্যান্ডের প্রধান ফসল হচ্ছে গোল আলুতে এক ধরনের মোড়ক লাগায় এই দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অর্থাৎ মোড়ক লাগা মানে হচ্ছে কি সংক্রমণ হওয়াতে। নিউক্লিক অ্যাসিড কি, এটা আমাদের অন্য চ্যাপ্টারের প্রশ্ন। সিনোসাইট মাইসেলিয়াম বলতে কি বোঝো, মানে হচ্ছে সিনোসাইট মানে একটা কোষ অনেকগুলা নিউক্লিয়াস, ঠিক আছে, অনেকগুলা নিউক্লিয়াস, আর মাইসেলিয়াম হচ্ছে অনেকগুলো হাইফি নিয়ে তৈরি হয়, অনেকগুলো হাইফি থাকে, প্রত্যেকটা হাইফির কোষগুলোতে অনেকগুলো নিউক্লিয়াস যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিনোসাইট মাইসেলিয়াম। উদ্দীপকে উল্লেখিত রোগটির লক্ষণ, উদ্দীপকে উল্লেখিত রোগটি কি? রোগটি হচ্ছে আলুর বিলম্বিত দশা, আলুর লেড ব্লাইট রোগ বা গোলালুর বিলম্বিত দশা বা লেড ব্লাইট রোগ। সো রোগটার লক্ষণ বলবো, আমি কিভাবে বুঝবো যে এটা গোলালুর বিলম্বিত দশা রোগ? এখানে কিন্তু লক্ষণ কিছুই সেরকম দেয় নাই, তোমাকে জাস্ট একটা কাহিনী বলছে গোলালুর এরকম কারণে এরকম দুর্ভিক্ষ হয়ে গেল, কিন্তু গোলালুর বিলম্বিত দশার মধ্যে কিছু স্পেসিফিক জিনিস আছে, স্পেসিফিক জিনিসগুলো তো পড়েছি, মখমলের মতো পানি ভেজা দাগ, তারপর হচ্ছে কি প্রথমে সবুজ সবুজ দাগ, তারপর বাদামি দাগ, তারপর কি হচ্ছে, তারপর সেখানে কালচে ছোপ ছোপ হয়ে যাচ্ছে, এই কথাগুলো তোমাকে মাস্ট এখানে উল্লেখ করতেই হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে কি রোগের লক্ষণ, তুমি বুঝবা কিভাবে? এই জিনিসগুলো যখন তুমি তোমার গাছে দেখবা তখন বুঝতে পারবা এটা হচ্ছে গোলালুর বিলম্বিত দশা রোগ। তারপর হচ্ছে উক্ত রোগ থেকে পরিত্রাণের উপায়, অনেক কিছু বলেছি, প্রতিকার যেটা ছিল না, প্রতিকারটাই হচ্ছে উক্ত রোগ থেকে পরিত্রাণের উপায়। প্রতিকারের মধ্যে কি ছিল, ওই যে অনেকগুলা হচ্ছে তোমার ট্রিটমেন্ট ছিল, বৌদ্ধ মিশ্রণের কথা ছিল, তারপর আরো এরকম অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, মাস্ট বৌদ্ধ মিশ্রণটা থাকতে হবে, অন্যগুলোও থাকতে হবে। এই টপিকটা তোমাদের আবারও বলছি সিকিউ এর জন্য এই টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শৈবাল ছত্রাকের চ্যাপ্টারে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য এই টপিকটাই। যাই হোক, আশা করছি তোমরা আজকের টপিকটা বুঝতে পেরেছো। পরবর্তীতে এমন ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে 10 মিনিট স্কুলের সাথে থাকো। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।